নমস্কার, আরও একবার স্বাগত আপনাকে টিভি9 বাংলায়। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। দিল্লিতে নজর রাখবো এই মুহূর্তে। দিল্লিতে ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠকে তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। আজই স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করার সম্ভাবনা। তবে তার আগে নাটকীয় পট পরিবর্তন। লোকসভার স্পিকারের বাসভবনে মমতা শিবিরের দুই সাংসদ সাগরিকা ঘোষ এবং কীর্তি আজাদ। সরাসরি পরিস্থিতি জানবো আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, দেখো, যখন আমরা 20 নম্বর আকবর রোডে অপেক্ষা করছি, যখন এখানে পুলিশ সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে, যে কোনো সময় এখানে তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ সাংসদরা এসে পৌঁছতে পারেন ভূপেন্দ্র যাদবের বাসভবন থেকে, সেই সময় এখানে হঠাৎ করেই এসে পৌঁছে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের দুজন রাজ্যসভার সাংসদ। লোকসভা স্পিকারের বাড়িতে পৌঁছে গিয়েছেন সাগরিকা ঘোষ এবং কীর্তি আজাদ। ইতিমধ্যেই সাগরিকা ঘোষ তিনি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছেন সে অবস্থান জানিয়ে দিয়েছেন। কীর্তি আজাদ যারা দল ছেড়ে যাচ্ছেন, যারা আলাদা ব্লক গঠন করছেন, তাদেরকে গদ্দার বলে তিনি সমালোচনা করেছেন। সেই কীর্তি আজাদ এবং সাগরিকা ঘোষ তারা বিনা অ্যাপয়েন্টমেন্টে স্পিকারের বাড়িতে পৌঁছেছেন বলে তারা আমাদের জানিয়েছেন। এবং যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে তারা স্পিকারের সঙ্গে বিনা অ্যাপয়েন্টমেন্টে আসা সত্ত্বেও তারা দেখা করার চেষ্টা করবেন। যদি তারা দেখা না পান, তারা একটি মেমোরান্ডাম নিয়ে এসেছেন। সেই মেমোরান্ডাম তারা জমা দিয়ে রিসিভড কপি নিয়ে তারা যাবেন। স্বাভাবিকভাবেই এখন যেদিকে আমাদের নজর থাকছে, যে ভেতরে সাগরিকা ঘোষ এবং কীর্তি আজাদ রয়েছেন, তাদের মেমোরান্ডামে কি লেখা রয়েছে, কারণ যে মেমোরান্ডাম তারা নিয়ে এসছেন তা সম্পূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তৈরি। তাদের কি অবস্থান, অর্থাৎ এই মুহূর্তে দল বাঁচাতে তারা কি অবস্থান নিচ্ছেন, তা লোকসভা স্পিকারের বাসভবনে। এবং আমরা সেই ছবি আমরা দেখাচ্ছি যে কীর্তি আজাদ এবং তার পাশাপাশি সাগরিকা ঘোষ তারা দুজন বেরিয়ে আসছেন। সাগরিকা ঘোষ এবং কীর্তি আজাদ তারা দুজন বেরিয়ে আসছেন। আমাদের নজর থাকবে তাদের দিকে, যে তারা এই মুহূর্তে তারা কি জানিয়ে আসলেন। তার কারণ এই মুহূর্তে একটা বিষয় স্পষ্ট, যে আবেদন জানানো হবে, সেই আবেদন বিক্ষুব্ধ সাংসদদের তরফ থেকে যে আবেদন জানানো হবে, সেই আবেদন যে চ্যালেঞ্জ করা হবে, স্পিকারের সিদ্ধান্তকে যে চ্যালেঞ্জ করা হবে, তা সম্পূর্ণভাবে স্পষ্ট। এবং সেই চ্যালেঞ্জ একদিকে যেমন পার্লামেন্টে করা হবে, তার পাশাপাশি আইনি লড়াইও হবে। আমরা দেখতে পাচ্ছি কীর্তি আজাদ এবং সাগরিকা ঘোষ তারা দুজনেই পৌঁছে গিয়েছেন। তারা ঠিক গেটের বাইরে তারা দাঁড়িয়ে রয়েছেন। এবং তারা বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে তারা কি বলেন আমরা দেখলাম। কীর্তি আজাদ তিনি ভি সাইন দেখাচ্ছেন, অর্থাৎ লড়াই এখনো শেষ হয়নি। স্পিকারের বাড়ির গেট বন্ধ করে দেওয়া হলো, লড়াই এখনো শেষ হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে দল বাঁচাতে পাল্টা লড়াই যে চালানো হবে, এই দুই রাজ্যসভার সাংসদের এই জায়গায় পৌঁছে যাওয়া সব থেকে তাৎপর্যপূর্ণ ঘটনা। এবং এই মুহূর্তে কীর্তি আজাদের শরীরী ভাষা বলে দিচ্ছে, তিনি ভি সাইন দেখাচ্ছেন, অর্থাৎ তাঁরাও যে পাল্টা আইনি লড়াই চালাবেন সেই বিষয়টি সম্পূর্ণভাবে স্পষ্ট। গেট খুলছে, আমাদের নজর থাকছে সেদিকে, যে তারা দুজন বাইরে বেরিয়ে আসেন কিনা এবং তারা কি বলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে একটি মেমোরান্ডাম পাঠানো হয়েছে, সেই মেমোরান্ডামে কি আছে আমরা তাদের মুখ থেকে বক্তব্য শুনব। কেন? তার কারণ হচ্ছে, সুদীপ বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে যখন কথা বলেছেন, তিনি স্পষ্ট করে দিয়েছেন যে পরিষদীয় দলের মতো এই লোকসভার সংসদীয় দলেও তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে উপদেষ্টা হিসেবে রাখতে চান। এই আবেদন যে কোনোভাবে গ্রাহ্য হবে না তা সম্পূর্ণভাবে স্পষ্ট। তার কারণ সুদীপ বন্দ্যোপাধ্যায় পরক্ষণেই বলেছেন যে তার অমিত শাহের সঙ্গে বৈঠক হয়েছে, যে বৈঠক 30 মিনিট হওয়ার কথা ছিল, কিন্তু 60 মিনিটের মাথায় যা আসে এবং সেই বৈঠক প্রায় 70 মিনিট হয়। অর্থাৎ চুম্বকের দুই বিপরীত মেরু কখনো কাছাকাছি আসতে পারে না। একদিক থেকে অমিত শাহের সঙ্গে ফলপ্রসূ বৈঠক, আর অপর দিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই তৃণমূল কংগ্রেসের একেবারে মাথার উপরে উপদেষ্টা হিসেবে থাকবেন, যিনি দলনেত্রী ছিলেন, তাকে দলের অন্য সাংসদরা সরাসরিভাবে দলনেত্রীর পদ থেকে সরিয়ে উপদেষ্টা করে দেবেন। এটা যে মমতা বন্দ্যোপাধ্যায় মানবেন না, সেটা সম্পূর্ণভাবে স্পষ্ট। আমরা বারবার ধরে টিভি9 বাংলার পর্দায় যে ছবি দেখাচ্ছি, যে আজকের এই যাবতীয় কর্মকাণ্ডের পর বঙ্গভবনে একটি নৈশভোজ রয়েছে, যে নৈশভোজের টেবিল সাজানো হয়েছে গেরুয়া টেবিল ক্লথ দিয়ে, বিভিন্ন গেরুয়া কাপড় দিয়ে, অর্থাৎ যাবতীয় যা চিত্রনাট্য আমরা দেখতে পাচ্ছি তা যে বিজেপি পরিচালিত, তাই রং, তাই আবহ বুঝিয়ে দিচ্ছে। আমরা যখন কথা বলছি, ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক চলছে, 3টি দফায় আলাদা আলাদা করে শুভেন্দু অধিকারী তিনি বৈঠক করে গেছেন বিক্ষুব্ধ সাংসদদের সঙ্গে।
সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি অমিত শাহের সঙ্গে বৈঠক করে গিয়েছেন এবং তারপর তারা দাবি জানাবেন এই স্পিকারের কাছে এসে যে তারাই প্রকৃত তৃণমূল, তাদের প্রকৃত তৃণমূল হিসেবে রেকগনাইজ করা হোক। তারা এনডিএ শিবিরে যোগ দিতে চান এবং তার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তারা দলনেতা হিসেবে মানছেন না, তারা আলাদা দলনেতা ঘোষণা করবেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের নজর যে জায়গায় থাকবে তা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কি বলা হয় সেই দিকটাতেই আমাদের নজর থাকবে। আমরা এই মুহূর্তে জানতে চাইবো, এই যে এখন স্পিকারের বাসভবন, আমরা এই মুহূর্তে আরো একবার সরাসরি সেই ছবি দেখাচ্ছি। এই মুহূর্তে মমতা শিবিরের দুই সাংসদ সাগরিকা ঘোষ এবং কীর্তি আজাদ তারা বেরিয়ে আসছেন। জ্যোতির্ময়, দেখো তারা দুজন বেরিয়ে আসছেন। সাগরিকা দি কি বলবেন? সাগরিকা দি কি জানালেন স্পিকারকে? কি জানালেন? क्या बताया आप? देखिए ऐसा है, सुनिए। Any kind of split in the legislature party. There is no legality. There is no legality. आप लोग चुप होंगे तो बात करेंगे। No legality or constitutionality in any kind of split. The political party is indivisible. 5-judge constitution bench has said there can be no recognition or legal recognition of any kind of split in the legislature party. देखिए बहुत स्पष्ट है, सुप्रीम कोर्ट के कॉन्स्टिट्यूशनल बेंच में ये कहा गया है, शेड्यूल 10 के 4 अनुच्छेद में कहा गया है कोई स्प्लिट हो ही नहीं सकता। जो भी है, जो महाराष्ट्र में हुआ वो गलत है। उसी को लेकर हम यहाँ आवेदन देने आए थे, वो आवेदन हमने दे दिया है माननीय स्पीकर को, और हमको पूरा विश्वास है कि कानून के अंतर्गत ही जैसा काम करते रहे स्पीकर वैसे करेंगे। बहुत बहुत धन्यवाद। चलिए बहुत धन्यवाद। सर क्या उधर आगे दे दीजिए। আমরা এই মুহূর্তে পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি আপনাদের। একদিকে দেখাচ্ছি ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠকে তৃণমূলের বিদ্রোহী সাংসদরা, তারা আজই স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করার সম্ভাবনা তৈরি হয়েছে। আর তার আগেই নাটকীয়ভাবে লোকসভা স্পিকারের বাসভবনে পৌঁছে গেলেন মমতা শিবিরের দুই সাংসদ সাগরিকা ঘোষ এবং কীর্তি আজাদ। জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি এই মুহূর্তে। জ্যোতির্ময়ের কাছে যাব একবার। জ্যোতির্ময়, কীর্তি আজাদ স্পষ্ট জানালেন এইভাবে দলকে এভাবে আড়াআড়ি ভাঙা এটা কার্যত অসাংবিধানিক। उधर से ही दे रही है वो। अरे একটা আলাদা গ্রুপ, আলাদা একটা জোট বানাতে চেষ্টা করছেন। এটা 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 সংবিধানের বিরুদ্ধে, এটা সংবিধানে এটা নেই। কনস্টিটিউশন বেঞ্চে বলা হয়েছে যে পলিটিক্যাল পার্টি, যেটা রাজনৈতিক দল, সেটা হচ্ছে ইনডিভিজিবল, সেটাকে ভাঙতে আপনারা পারবেন না উইদিন দ্য হাউসের মধ্যে আপনারা অন্য একটা আলাদা জোট বানানো এটা একেবারে একেবারে কনস্টিটিউশনের বিরুদ্ধে। আমরা লেটার স্পিকারকে লেটার দিয়েছি। नीचे कहा जाएगा? नीचे कैसे जाएगा? बदतमीज हो रहे, क्यों कर रहे हैं ऐसा? पागल हो गया है? जब नहीं नीचे ले रहे उसके बाद জ্যোতির্ময়ের কাছে আরো একবার চলে যাবো এই মুহূর্তে। জ্যোতির্ময়, যেমনটা স্পষ্ট জানালেন মমতাপন্থী মমতা শিবিরের দুই সাংসদ সাগরিকা ঘোষ এবং কীর্তি আজাদ, এভাবে দল ভাঙা অসাংবিধানিক। একদমই, দেখো তারা স্পিকারের কাছে একটি মেমোরান্ডাম জমা দিয়ে গেছেন।
যেখানে ছিলেন কীর্তি আজাদ এবং সাগরিকা ঘোষ। তারা একটি মেমোরান্ডাম দিয়ে গেছেন, তাদের কোনো অ্যাপয়েন্টমেন্ট ছিল না, স্বাভাবিকভাবেই তারা স্পিকারের সঙ্গে দেখা করতে পারেননি। তারা শুধুমাত্র একটি মেমোরান্ডাম দিয়ে তার রিসিভড কপি নিয়ে এখান থেকে বেরিয়ে যাচ্ছেন। কি লেখা আছে সেই মেমোরান্ডামে? সেই মেমোরান্ডামে স্পষ্টভাবে লেখা আছে যে স্পষ্টভাবে লেখা রয়েছে যে সংবিধান অনুযায়ী লোকসভার অভ্যন্তরে বা সংসদীয় দলকে কখনোই ভাঙা যায় না। আলাদা একটি সংসদীয় দল তৈরি করে সেটিকে প্রকৃত রাজনৈতিক দল দাবি করা সম্পূর্ণভাবে শুধুমাত্র অসংসদীয় নয়। অর্থাৎ অসংসদীয় শব্দটার অর্থ কী এক্ষেত্রে? পার্লামেন্টে যে রুলস অ্যান্ড রেগুলেশনস তার পরিপন্থী শুধুমাত্র নয়, তার পাশাপাশি আনকনস্টিটিউশনাল। সেই বিষয়টি সম্পূর্ণভাবে অসাংবিধানিক। কেন তারা স্পিকারের কাছে এই চিঠিটা আগেভাগে পৌঁছে দিলেন? তার কারণ আমরা বারবার ধরে একটা কথা বলছি যে আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। আমরা যখন স্পিকারের বাড়িতে দাঁড়িয়ে রয়েছি তখন ঠিক রাস্তার উল্টো দিকে অর্থাৎ 20 নম্বর আকবর রোডে আমরা ওম বিড়লার বাসভবনে দাঁড়িয়ে ঠিক উল্টো দিকে ক্যামেরা যখন ঘোরাচ্ছি, 19 নম্বর আকবর রোডের বাড়িটা হচ্ছে দেশের প্রধান বিচারপতির বাসভবন, সূর্যকান্তের বাসভবন। আজ যা কিছু এখানে ঘটছে প্রত্যেকটা বিষয় আগামী দিনে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হবে। অর্থাৎ রাস্তার এপার থেকে রাস্তার এপারে যা কিছু ঘটবে তার সমস্ত কিছু বিচার হতে পারে রাস্তার ওই পারে যে মানুষটি বসে রয়েছেন তার কাছে। স্বাভাবিকভাবেই প্রতি মুহূর্তে সুপ্রিম কোর্টের নজরদারিও যে এর মধ্যে থাকবে তা বলার অপেক্ষা রাখে না। ঘটনাচক্রে দুটি বাড়ির দরজা সম্পূর্ণভাবে এক্ষেত্রে মুখোমুখি। আর এই বিষয়টি, এই বাস্তবতা বুঝতে পেরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে একটি মেমোরান্ডাম এখানে জমা দেওয়া হলো, বিনা অ্যাপয়েন্টমেন্টে জমা দেওয়া হলো। যারা এসে আপাতভাবে নিজেদের মেমোরান্ডাম বা বক্তব্যটা স্পিকারকে জানিয়ে গেলেন যে যা ঘটতে চলেছে সেই বিষয়টি আগামী দিনে সম্পূর্ণভাবে অসংসদীয়, অর্থাৎ পার্লামেন্টের রুলস অ্যান্ড রেগুলেশনের পরিপন্থী, এবং তার পাশাপাশি আগামী দিনে পুরো বিষয়টি অসাংবিধানিক হবে, অর্থাৎ কনস্টিটিউশনেরও পরিপন্থী। এবং তা যে সুপ্রিম কোর্টে আগামী দিনে চ্যালেঞ্জ হবে তা কিন্তু এই পদক্ষেপ থেকেই সম্পূর্ণভাবে স্পষ্ট। দীপ, যদি ভাই আমাদের সঙ্গে থাকে। मैं अभी आता हूँ, बताता हूँ। बताइए सर। अरे माइक पीछे, मैं अभी आता हूँ, मैडम माइक आपको लाइए। सर आप लोगों ने समय ले रखा है क्या? अपॉइंटमेंट का टाइम हुआ है सर देंगे, वक्त तो जाएंगे। नहीं तो रिसीविंग करा के आएंगे। একটা আলাদা গ্রুপ, আলাদা একটা জোট বানাতে চেষ্টা করছেন। এটা 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 সংবিধানের বিরুদ্ধে। এটা সংবিধানে এটা নেই। কনস্টিটিউশন বেঞ্চে বলা হয়েছে যে পলিটিক্যাল পার্টি, যেটা রাজনৈতিক দল, সেটা হচ্ছে ইনডিভিজিবল, সেটাকে ভাঙতে আপনারা পারবেন না উইদিন দ্য হাউসের মধ্যে আপনারা অন্য একটা আলাদা জোট বানানো এটা একেবারে একেবারে কনস্টিটিউশনের বিরুদ্ধে। আমরা লেটার স্পিকারকে লেটার দিয়েছি। स्पष्ट है, सुप्रीम कोर्ट के कॉन्स्टिट्यूशनल बेंच में ये कहा गया है, शेड्यूल 10 के 4 अनुच्छेद में कहा गया है कोई स्प्लिट हो ही नहीं सकता। जो भी है, जो महाराष्ट्र में हुआ वो गलत है। उसी को लेकर हम यहाँ आवेदन देने आए थे। वो आवेदन हमने दे दिया है माननीय स्पीकर को, और हमको पूरा विश्वास है कि कानून के अंतर्गत ही जैसा काम करते रहे स्पीकर वैसे करेंगे।